নমস্কার। প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার দ্বিতীয় টিউটোরিয়াল ক্লাস দশম শ্রেণীর জন্য। আশা করি তোমরা আমার যারা ছাত্রছাত্রী আছো তোমরা সবাই সামনে আছো। তো কথা না বাড়িয়ে শুরু করছি দ্বিতীয় টিউটোরিয়াল ক্লাস। আমার কথা শোনা যাচ্ছে তো? আগের দিন আমরা কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করেছিলাম। কোষ বিভাজনের প্রথম অংশ যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে যে কোষ বিভাজনের ভাগটা জেনেছিলাম, অর্থাৎ অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস, এই তিন প্রকারের ভাগ সম্পর্কে একটা ধারণা হয়েছিল আমাদের। এবং সেখানে আমরা যেটা লক্ষ্য করেছি যে অ্যামাইটোসিস প্রক্রিয়ার অর্থাৎ প্রিমিটিভ নেচারের যে কোষ বিভাজন, সেই কোষ বিভাজন সম্পর্কে একটা ধারণা হয়েছিল। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজন কিভাবে হয়, অর্থাৎ দেহকোষের বিভাজনটা কেমন ভাবে হয় সেটা সম্পর্কে একটা ধারণা নেব আমরা। তার আগে একটা কাজ আছে যে মাইটোসিস কোষ বিভাজনের আগে যে কোষটা বিভাজিত হবে সেই কোষটার পূর্ব প্রস্তুতি কেমন থাকে, অর্থাৎ কোষ চক্র সম্পর্কে একটা ধারণা আমাদের নিতে হবে আগে, তারপরে আমরা মাইটোটিক ফেজে যাব। তো আমরা স্ক্রিনে চোখ রাখি। শুরু করছি আমার দ্বিতীয় টিউটোরিয়াল ক্লাস। আশা করি তোমাদের ভালো লাগবে। কোষ বিভাজনের প্রকারভেদ সম্পর্কে একটা ধারণা আমরা অলরেডি পেয়েছিলাম, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস সম্পর্কে। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। মাইটোসিস এবং মিওসিসের মেকানিজমটা আমি বলেছিলাম কেবল। তো মাইটোসিস কোষ বিভাজনের ডিটেলসে আসার আগে আমার যেটা মূল জায়গা সেটা হচ্ছে কোষ চক্র, সেল সাইকেল। দেখো ছবিটা তোমরা, কোষ চক্রের দুটো পার্ট দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছ, একটাকে বলা হচ্ছে ইন্টারফেজ দশা আর একটাকে বলা হচ্ছে মাইটোটিক দশা। এই যে দুটো পার্ট দেখছি, দেখো দুটো অ্যারোগুলো লক্ষ্য করলে, প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, অর্থাৎ প্রথমে আসছে G1 স্টেজ, নেক্সট আসছে এস সংশ্লেষ দশা এবং তারপর আসছে G2 দশা। মাইটোটিক ফেজে দেখো প্রথমে ক্যারিওকাইনেসিস, তারপরে সাইটোকাইনেসিস, অর্থাৎ ক্যারিওকাইনেসিসের কাজ শেষ হওয়ার পরে কিন্তু সাইটোকাইনেসিস দশা শুরু হবে। ক্যারিওকাইনেসিসের দেখো স্টেজগুলো তোমরা, প্রথমে হচ্ছে প্রোফেজ, তারপর আসছে মেটাফেজ, নেক্সট অ্যানাফেজ এবং শেষে আসছে টেলোফেজ। এই টেলোফেজ দশা শেষ হওয়ার পর তারপরে সাইটোকাইনেসিস দশা শুরু হবে। তো এই যে ইন্টারফেজ দশা, অর্থাৎ G1 স্টেজ, এস স্টেজ এবং G2 স্টেজ, এই তিনটে স্টেজ সম্পর্কে আমরা একটা ধারণা আগে নিই, তারপরে আমরা আসছি ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস দশা। মনে রাখবে যে ইন্টারফেজ দশাটা হচ্ছে কোষ চক্রের সর্বাপেক্ষা স্থায়ী দশা। কি বললাম? সব থেকে স্থায়ী দশা, মানে এই দশায় বিপাকীয় সক্রিয়তা বেশি করে লক্ষ্য করা যায়, তাই এই দশাকে বলা হয় বিপাকীয় দশা। কি বলা হয়? বিপাকীয় দশা। এই দশায় আরো একটা কাজ হয় যে ডিএনএর প্রতিলিপিকরণ হয়, মানে ডিএনএ থেকে ডিএনএ সৃষ্টি হয়, আরএনএ, প্রোটিন প্রভৃতি জিনিসও এখানে সৃষ্টি হয়ে যায়। আর একটা কথা, যে এই দশায় কোষে প্রচুর পরিমাণে এটিপি সংশ্লেষ হয় এবং সঞ্চিত থাকে এখানে, তাই এই দশাকে শক্তি দশাও বলা হয়। শর্ট কোশ্চেন আসতে পারে, ইন্টারফেজকে শক্তি দশা বলা হচ্ছে। এবার আমরা আসবো G1 স্টেজ, এস স্টেজ এবং G2 স্টেজ সম্পর্কে একটা ছোট্ট ধারণা নেব। বলা হয় কোষ চক্রের 30 থেকে 50% সময় এই দশায় ব্যয়িত হয়।
আবার বলছি যে কোষচক্রের 30% থেকে 50% সময় এইটাতে ব্যয়িত হচ্ছে। অর্থাৎ এই দশাটাই তাহলে কি উৎপন্ন হয়, এখানে কি তাহলে ডিএনএ উৎপন্ন হয়? না, এখানে ডিএনএ উৎপন্ন হয় না। কি হয় তাহলে? ডিএনএ এর প্রতিলিপিকরণ, অর্থাৎ এস দশায় যে ডিএনএ উৎপন্ন হবে, সেই ডিএনএ উৎপন্ন হওয়ার জন্য যে প্রোটিনের দরকার, যে কার্বোহাইড্রেটের দরকার, যে এনজাইমের দরকার, যে লিপিডের দরকার, সেগুলো এখানে উৎপন্ন হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে ডিএনএ সংশ্লেষ যে হবে সেটা এস দশায় হবে, তার মানে এখানে ডিএনএ সংশ্লেষ হচ্ছে না, তাহলে এখানে ডিএনএ এর পরিমাণ কিন্তু 2C থেকে যাচ্ছে। ঠিক আছে, পরবর্তী এস দশাতে গিয়ে সেটা 2C থেকে 4C হবে। এখন যদি এই যে ডিএনএ যেগুলো এস স্টেজে যাবে, যদি কোনো কারণে সেই ডিএনএ ক্ষতিগ্রস্ত থাকে, তাহলে কিন্তু G1 স্টেজ থেকে আর এস স্টেজে কোষ বিভাজনটা অগ্রসর হবে না। সেক্ষেত্রে কি হবে? G0-তে চলে যাবে কোষ বিভাজন প্রক্রিয়াটা, অর্থাৎ স্টে করে যাবে। ওটাকে চেক পয়েন্ট বলা হয়, সেটা সম্পর্কে পরে আসছি আমি। তারপরে আসবো আবার এস দশা। দেখো এস দশায় যেটা দেখছিলাম আমরা, এস দশা মানে G1 দশা সম্পন্ন হলো। বুঝতে পারলে এখানে কি, যে ডিএনএ সংশ্লেষের জন্য যে কার্বোহাইড্রেট, প্রোটিন, এনজাইম এইগুলো দরকার ছিল, সেগুলো উৎপন্ন হলো। যদি ডিএনএ ক্ষতিগ্রস্ত থাকে তাহলে G0-তে যাবে। এস দশা মানে ডিএনএ সংশ্লেষ দশা, মানে ডিএনএ থেকে ডিএনএ উৎপন্ন হবে। একটা কথা, ক্রোমোজোম কিন্তু উৎপন্ন হবে না এখানে। কি বললাম তাহলে? ডিএনএ থেকে ডিএনএ সৃষ্টি হবে, অর্থাৎ ডিএনএ 2C ছিল 4C-তে কনভার্ট হবে। আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে 2C থেকে 4C এই যে স্টেজ, এটা কোথায় হয়? মনে রাখবে, আবার বলছি তাহলে, এস স্টেজে 2C থেকে 4C-তে কনভার্ট হচ্ছে। ক্রোমোজোম কিন্তু এখানে, ক্রোমোজোমের পরিমাণ কিন্তু যা ছিল তাই আছে। কি হবে তাহলে এখানে ক্রোমোজোমটা? একটু পরিবর্তন লক্ষ্য করব আমরা। মোনাড ছিল, সেটা ডায়াড হবে, অর্থাৎ দুটো ক্রোমাটিড এখানে সেন্ট্রোমিয়ার অঞ্চলে আমরা স্পষ্ট দেখতে পাবো, ডায়াড অঞ্চল। ঠিক আছে, এটা ছিল আমার দ্বিতীয় স্টেজ, অর্থাৎ এস স্টেজ। এইটার সময় লাগে 20 থেকে 45% কোষচক্রের। নেক্সট আসছি আমরা G2 স্টেজ। G2 স্টেজ কি? তাহলে দেখো যে আগে আমরা দেখলাম যে ডিএনএ সংশ্লেষের জন্য সমস্ত মেটেরিয়াল, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এনজাইম উৎপন্ন হয়ে গেছে। তারপরে দেখলাম এস দশায় ডিএনএ সংশ্লেষ হয়ে গেছে। তাহলে দুটো কাজ তো হয়েই গেল। তাহলে আর কি কাজ বাকি আছে? আর কি কোনো কাজ বাকি থাকলো? অবশ্যই বাকি থাকলো। কি কাজ বাকি থাকলো? যে ডিএনএ সংশ্লেষ হওয়ার পরে কোষের যে কোষ অঙ্গাণু, সেই কোষ অঙ্গাণুগুলো মানে রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এটসেট্রা, যে কোষ অঙ্গাণুগুলো আছে সেইগুলো বিভাজিত হয়, বেশি করে উৎপন্ন হয়ে যায়, যেটা এম ফেজে আমার কাজে লাগবে। আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে যে যদি কোনো ডিএনএ ক্ষতিগ্রস্ত থাকে, সেই ডিএনএটা এখানে মেরামত হয়। ঠিক আছে, তাহলে G1, S এবং G2 এই তিনটে জায়গার কাজ আমি বুঝতে পেরেছি। আসছে পরে এম ফেজ মানে মাইটোটিক ফেজ। এই মাইটোটিক ফেজে যেটা হয় সেটা হচ্ছে, যে হতে পারে সেটা মিওসিস বা মাইটোসিস। যদি মাইটোসিস হয় তাহলে কি হবে? মাইটোসিসের ক্ষেত্রে কি হবে? যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই চারটি স্টেজের মাধ্যমে দুটো সম্পূর্ণ নিউক্লিয়াস সৃষ্টি হবে। যে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা থাকবে, জনিত্রীতে যে নিউক্লিয়াসটা ছিল সেই নিউক্লিয়াসের যা ক্রোমোজোম সংখ্যা ছিল, অপত্য নিউক্লিয়াস দুটোতেও একই ক্রোমোজোম থাকবে। এখন তো কোষ উৎপন্ন হয়নি দুটো, জাস্ট দুটো। মানে টেলোফেজ দশায় যদি আমরা দেখি তাহলে দেখবো যে সেখানে দুটো নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। এই টেলোফেজ দশা সম্পূর্ণ হলে তারপরে আমরা দেখব যে সাইটোকাইনেসিস দশা। এই দশাতে কি হয়? দুটো অপত্য কোষ সৃষ্টি হয়, যেখানে নতুন নিউক্লিয়াস দুটো সেখানে স্টে করে যাবে, অর্থাৎ জনিত্রী কোষ থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হবে। এই দশার সময়কাল হচ্ছে প্রায় কোষচক্রের। তাহলে এই যে কাজ, এই কাজটা একটা খুব সুনির্দিষ্ট পদ্ধতি। এবার কোষচক্রের গুরুত্বটা একবার দেখি আমরা। যে কোষচক্রের দেখো গুরুত্বের ক্ষেত্রে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, যে ছবিটা দেখো একবার তোমরা, যে G1 স্টেজ ছিল, G2 স্টেজ এবং
এস স্টেজ এবং G2 স্টেজ, তারপরে মাইটোটিক ফেজ দিয়ে দুটো সেল উৎপন্ন হয়েছে। আর এইদিকে দেখো অ্যারো দিয়ে G0 স্টেজটা দেখানো হয়েছে। যে কথা বললাম যে মোনাড ছিল একটা নতুন সেল, সে কিনা একটা নির্দিষ্ট পিরিয়ড পরে G1 স্টেজে আসছে, G1 স্টেজের পর থেকে সেটা মোনাড অবস্থায় ছিল, সেখান থেকে এস স্টেজে এসে ডায়াড হচ্ছে, ডায়াডের পরে এম ফেজে গিয়ে সে নতুন করে আবার কোষ উৎপন্ন করছে। নেক্সটটা দেখো যে কোষচক্রের গুরুত্বটা কি। কোষচক্রের মাধ্যমে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে কোষচক্র হচ্ছে এমন একটা প্রসেস যেখানে অনেকগুলো এনজাইম বলো, কার্বোহাইড্রেট বলো, প্রোটিন বলো কি অন্যান্য মেটেরিয়ালের মাধ্যমে কোষটার অগ্রগতি লাভ করে বিভাজনের জন্য। বলছে কোষচক্রের বিভিন্ন যে পর্যায় আছে সেই বিভিন্ন পর্যায়ের নিয়ন্ত্রক পদার্থ আছে, যেমন সাইক্লিন বা সাইক্লিন নির্ভর কাইনেজ। এর দ্বারা কোষচক্রটা কিন্তু কখনো সক্রিয় হতে পারে বা যদি কোনো গন্ডগোল থাকে তাহলে বাধাপ্রাপ্তও হতে পারে। যদি বাধাপ্রাপ্ত হয় কোথায় হবে? G1 স্টেজের ওখানে, দিয়ে G0-তে চলে যাবে। কেন বাধাপ্রাপ্ত হবে? যদি মনে করো কোষের আয়তন ঠিকঠাক নেই বা কোষের ডিএনএ ঠিকঠাক নেই, মানে ডিএনএ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, তাহলে সেটা G0-তে চলে যাবে। এগুলোকে চেক পয়েন্ট বলা হয়। G1S একটা চেক পয়েন্ট হয়, G2M একটা চেক পয়েন্ট হয় এবং M একটা চেক পয়েন্ট হয়। যদি এই বিন্দুগুলিতে নিয়ন্ত্রণ নষ্ট হয়, মানে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, হারিয়ে ফেলেছে ক্ষমতাটা, বিভিন্ন কারণে ক্ষমতা হারাতে পারে। কেন হারাতে পারে? কে মনে করো যে সাইক্লিন বা সাইক্লিন নির্ভর যে কাইনেজ আছে তার সক্রিয়তা বেড়ে গেছে, বা দেহকোষের ক্রোমোজোম সংখ্যা দেখছি আমরা, ভুল বললাম, যে দেহকোষে হরমোনের পরিমাণ দেখছি আমরা যে কোনো কারণে সিক্রেশনটা বেড়ে গেছে, তাহলে কিন্তু এর কোষ বিভাজনটা বৃদ্ধি হতে পারে, তাড়াতাড়ি হতে পারে। যেমন মনে করো যে একটা ছবি দেখাই তোমাদের, দেখো এখানে যেটা হচ্ছে যে কোষের ভিতরে যে বিভিন্ন কোষাঙ্গাণুগুলো থাকে, এই যে উপরে দেখতে পাচ্ছি আমরা একরকম কোষাঙ্গাণু, নিচে একরকম দেখতে পাচ্ছি, মানে দ্বি একক পর্দা বিশিষ্ট, একক পর্দা বিশিষ্ট এই যে কোষাঙ্গাণুগুলো আছে, বা ডিএনএ থেকে দেখো ডিএনএ সৃষ্টি কোষচক্রের মাধ্যমে হচ্ছে। তাহলে ডিএনএ থেকে ডিএনএ সৃষ্টি বলি, বা নতুন কোষাঙ্গাণু সৃষ্টি এবং অপত্য কোষে সেই কোষাঙ্গাণুগুলো চলে যাওয়া, এটা কোষচক্রের মাধ্যমে হয়। তার মানে ডিএনএ রেপ্লিকেশনটা দেখতে পাচ্ছি। আরেকটা হতে পারে যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে মাতৃস্তনের পরিমাণটা বড় হয়, মানে সেখানে প্রচুর সেল ডিভিশন হয়, তার ফলে মানে হরমোনের আধিক্যের জন্য সেখানে সেল ডিভিশন হয় এবং তার ফলে স্তনের আকারটা বৃদ্ধি পায়। আবার অনেক সময় লক্ষ্য করা যায় কি যে এই অ্যাবনর্মাল সেল ডিভিশনের মাধ্যমে কিন্তু আবার অনেক ক্ষতিগ্রস্ত কিছু হতে পারে কোষ, মানে ক্যান্সার সৃষ্টি হতে পারে। দেখো একদিকে দেখছি আমরা নর্মাল সেল আর একদিকে দেখছি আমরা অ্যাবনর্মাল সেল, যেখানে টিউমার সৃষ্টি হতে পারে। ইন্ডিভিজুয়াল যদি একটা কোষ থেকে দেখো কিভাবে র্যাপিডলি সেল ডিভিশন হয়েছে, দিয়ে ক্যান্সার সেল সৃষ্টি হয়েছে। এই যে ক্যান্সার সেল সৃষ্টি হচ্ছে, এটা রক্তবাহের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে এবং সারা শরীরে কিন্তু এর একটা এফেক্ট দেখা দিতে পারে। এটা কোষচক্রের আমরা এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখবো আমরা, ঠিক আছে। নেক্সট আসছি আমরা মাইটোসিস প্রক্রিয়া, অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়ার যে পার্ট, সেই মাইটোসিস প্রক্রিয়াটা হচ্ছে যে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস, এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের ভাগগুলো দেখো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই চারটে স্টেজ তোমরা সেখানে লক্ষ্য করতে পারবে। অর্থাৎ চারটে স্টেজের মাধ্যমে কিন্তু মাইটোসিস প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তাহলে আগে ক্যারিওকাইনেসিস হবে, সেখানে দেখবো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই চারটে স্টেজ সম্পন্ন হলে তারপরে সেখান থেকে যাবে সাইটোকাইনেসিস দশায়, অর্থাৎ আগে ক্যারিওকাইনেসিস তারপরে সাইটোকাইনেসিস। কখনোই কিন্তু ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস একসঙ্গে হতে পারে না। তাহলে আমরা এবার ইন্ডিভিজুয়াল যে দশাগুলো আছে সেই দশা সম্পর্কে একটা ধারণা অর্জন করবো, যে প্রোফেজ দশা কেমন, প্রোফেজ দশা কি হতে পারে, এই সম্পর্কে একটা ধারণা অর্জন আমরা করব। আসছি প্রোফেজ দশা। দেখো এই দশায় যেটা হয় যে একটা পরিপূর্ণ ইউক্যারিওটিক মানে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের যে ক্রোমোজোম আর একটা কোষ বিভাজন শুরু করবে, তার যে নিউক্লিয়াস মানে যে নিউক্লিয়াসটা বিভাজিত হবে তার যে একটা স্ট্রাকচার একটু তো পরিবর্তন হবেই। কি হয় যে নিউক্লিয়াস থেকে জল বিয়োজন হয়, মানে জলটা বিয়োজন হয়ে ক্রোমাটিন তন্তুগুলো স্পষ্ট হতে লাগে,
মানে কুণ্ডলীকৃত হয়, এটাকে স্পাইরালাইজেশন বলা হয়। প্রত্যেকটা ক্রোমোজোম দুটি করে সিস্টার ক্রোমাটিড লক্ষ্য করা যায়। ছবিটা একবার দেখো, এই দেখো, দেখেছো? স্পাইরালাইজেশনের পরে প্রত্যেকটা সিস্টার ক্রোমাটিড গুলো আমরা দেখতে পাচ্ছি। আর দেখো এই যে নিউক্লিয় পর্দাগুলো ভাঙা 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 হতে লেগেছে, দেখেছো? এবং এখানে নিউক্লিওলাসটা বিলুপ্ত হয়ে গেছে, মানে নিউক্লিওলাসটা ভেঙে যায়। আর একটা মজার বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে সেন্ট্রোজোম, প্রাণীকোষের ক্ষেত্রে বলি আগে, যে সেন্ট্রোজোম থাকে, সেন্ট্রোজোমে দুটো সেন্ট্রিওল দুই প্রান্তে সরতে শুরু করে, তো কিন্তু ছবিতে দেখো দুটো করে সেন্ট্রিওল দেখতে পাচ্ছ। তার মানে কি, যে সেন্ট্রোজোমটা ছিল সেই সেন্ট্রোজোম ইন্ডিভিজুয়ালি দুটো ভাগে ভাগ হয়েছে, দিয়ে অপরটা আবার দুটো করে সেন্ট্রিওল উৎপন্ন করেছে, দিয়ে অ্যাস্টার রশ্মি সহ একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এই যে অ্যাস্টার রশ্মিগুলোই বেমতন্তুতে পরিণত হবে, তাই প্রাণী কোষের বেমতন্তুগুলোকে কি বলা হচ্ছে? অ্যাস্ট্রাল বেম। আবার যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখি আমরা, তাহলে দেখব যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু ওই অ্যাস্ট্রাল থেকে বেমতন্তু হচ্ছে না, মাইক্রোটিউবিউল থেকে হচ্ছে, তাই এটাকে অ্যানাস্ট্রাল বেমতন্তু বলা হয়ে থাকে। আর প্রশ্ন করেছিল আমার এক ছাত্রী যে অ্যাস্ট্রাল আর অ্যানাস্ট্রাল বেমতন্তু কোথায়, কিভাবে, মানে কোথায় দেখা যায় এবং কেন বলা হয়। তাহলে কেন বলা হয় সেটা বুঝতে পেরেছো? আসছি মেটাফেজ দশায়। মেটাফেজ দশা হচ্ছে যে খুব ক্ষণস্থায়ী দশা। প্রোফেজটা ছিল স্বল্প, মানে একটা বেশ স্থায়ী দশা, দীর্ঘস্থায়ী, কিন্তু মেটাফেজ দশাটা হচ্ছে খুব ক্ষণস্থায়ী দশা, মেটাফেজ দশা। এই দশা কি হয় দেখো, যে বেম দুই স্টার্ট করেছে, ক্রোমোজোমগুলো মাঝখানে অর্থাৎ বেমের একদম নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করেছে, এবং এর ফলে একটা মেটা প্লেটে কি হয়, যে ক্রোমোজোমগুলো থাকে সেই ক্রোমোজোমগুলো দুটো যদি আমরা দেখি, লক্ষ্য করি, তাহলে দেখবো যে ক্রোমোজোমগুলো, ছোট ক্রোমোজোমগুলো সেন্টারের দিকে, ভিতরের দিকে, আর বড় ক্রোমোজোমগুলো পরিধির দিকে অবস্থান করে। মানে কি রকম তোমাদের হয়তো বোঝাতে পারছি না আমি, যে এটা তো গ্লোবের মতো দেখতে হচ্ছে। 3 ডাইমেনশন চিত্র যদি আমরা দেখি, তাহলে যে ক্রোমোজোমগুলো ছিল শূন্য ভাঁজ ছিল নিউক্লিয়াসের ভিতরে, তো সেই ক্রোমোজোমগুলো দেখবো যে ছোট ছোট ক্রোমোজোম যেগুলো সেটা সেন্টার পোর্শনের দিকে, আর বড় ক্রোমোজোমগুলো পরিধির দিকে অবস্থান করছে। আর দুদিক থেকে, একবারে দুদিক থেকে ওই ক্রোমোজোমাল তন্তুগুলো এসে কাইনেটোকোরের সঙ্গে, মানে সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। প্রোফেজ দশায় যেটা একটা আমরা লক্ষ্য করি, যে ওই কাইনেটোকোর মানে যেখানে সেন্ট্রোমিয়ার আছে, সেই সেন্ট্রোমিয়ারের ক্রোমোজোমাল তন্তুগুলো যেখানে এসে যুক্ত হবে সেটাকে কাইনেটোকোর অঞ্চলে যুক্ত হয়। মেটাফেজ দশার শেষে একদম যখন ওই অ্যানাফেজ দশায় যাবে, তার আগে যদি একটা, যে আমরা লক্ষ্য করি ছবিটা, যে এখানে কিন্তু ওই নিউক্লিয় পর্দা একদম বিলুপ্ত হয়ে গেছে। নিউক্লিয় পর্দা আমরা এখানে দেখতে পাচ্ছি না, ক্ষণস্থায়ী দশা ছিল এটা। এরপরে আমরা আসবো কোথায়? অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশা, অ্যানাফেজ দশাটা দেখো, যে প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে, এই যে সেন্ট্রোমিয়ার অঞ্চল, দুটো ক্রোমোজোম পাশাপাশি ছিল, সিস্টার ক্রোমাটিড ছিল, যে সেন্ট্রোমিয়ার অঞ্চলে লম্বালম্বি ভাবে, মানে ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর বিভাজিত হয়ে গেছে, ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর বিভাজিত হয়েছে, দিয়ে অপত্য ক্রোমোজোম, মানে ক্রোমাটিড গুলো অপত্য ক্রোমোজোম হয়ে গেছে। যে ক্রোমোজোম গুলো ছিল, মানে একটা সিস্টার ক্রোমাটিড সহ যে ক্রোমোজোম ছিল, ইন্ডিভিজুয়ালি ভাগ হয়ে গিয়ে স্বতন্ত্র ক্রোমোজোম সৃষ্টি করে ফেলেছে এরা, এবং আস্তে আস্তে এরা দূরে সরে যাচ্ছে। মানে ক্রোমোজোমগুলো এই বেমতন্তুর সংকোচনের ফলে নিরক্ষীয় অঞ্চল থেকে আস্তে আস্তে উভয় মেরুর দিকে সঞ্চালিত হবে। এই সঞ্চালন হওয়ার সময়, অর্থাৎ অ্যানাফেজীয় চলনের সময়, ক্রোমোজোমগুলোকে দেখতে কেমন লাগছে? ভি আকৃতির বা এল আকৃতির, হতে পারে জে আকৃতির ইংরেজি, বা আই আকৃতির। ভি মানে হচ্ছে মেটাসেন্ট্রিক, এল মানে হচ্ছে কি বলবো, সাবমেটাসেন্ট্রিক, তারপরে অ্যাক্রোসেন্ট্রিক জে আকৃতির, এবং টেলোসেন্ট্রিক। এই চারটে স্ট্রাকচারের দেখতে হয় অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলো, এবং এই ক্রোমোজোমগুলো আস্তে আস্তে উভয় মেরুর দিকে, নিউক্লিয়াসের উভয় মেরুর দিকে, বা কোষেরও বলতে পারো উভয় মেরুর দিকে স্থানান্তরিত হয়। নেক্সট আসছি টেলোফেজ দশা। টেলোফেজ দশা হচ্ছে ক্যারিওকাইনেসিসের শেষ দশা। এখানে কি উৎপন্ন হচ্ছে, যে এই দশার স্টার্টিংটা দেখো, যে স্টার্টিং হচ্ছে যখন ক্রোমোজোমগুলো একদম উভয় মেরুতে চলে যাবে, যেই যাওয়া শেষ হলো সেই টেলোফেজ দশা শুরু হলো। এবং এখানে কি হবে, যে জল সংযোজনের ফলে ক্রোমোজোমের প্যাঁচগুলো আবার পুনরায় খুলে যাবে,
আবার ক্রোমাটিন জালিকায় তারা রূপান্তরিত হয়ে যাবে। নিউক্লিয় জালকের ভাঙা ভাঙা আকারের নিউক্লিয় জালক দেখতে পাচ্ছি। পরবর্তীকালে এটা একদম কমপ্লিট হয়ে যাবে, নিউক্লিয় লাসের সৃষ্টি হবে, এক সময় অপত্যার নিউক্লিয়াস দুটো দেখতে পাবো আমরা। নেক্সট আসছি আমরা সাইটোকাইনেসিস দশা। সাইটোকাইনেসিস দশাটা কি? যে নিউক্লিয়াসের বিভাজন সম্পূর্ণ হয়েছে, তাহলে নিউক্লিয়াসের বিভাজন সম্পূর্ণ হওয়ার পরে এবার কি হবে? কোষের বিভাজন, মানে নিউক্লিয়াস সমন্বিত যে সাইটোপ্লাজমীয় অংশটা আছে সেটার বিভাজন হবে। এই বিভাজনটা প্রাণী কোষের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব যে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিপিউটাল ক্লিভেজের মাধ্যমে হয়, অর্থাৎ দুই প্রান্ত থেকে মাঝখানে ভিতরের দিকে একটা খাঁজ সৃষ্টি হয়, দিয়ে এটা হচ্ছে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখব যে মাইক্রোটিউবিউল, কোষের মাঝখানে মাইক্রোটিউবিউল ফ্র্যাগমোপ্লাস্ট গঠন করে। তাছাড়া এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বস্তু বা ডিক্টিওজোম এর যে ক্ষুদ্র ক্ষুদ্র ভেসিকলগুলো থাকে সেইগুলো মাঝে বরাবর অবস্থান করে কিন্তু একটা এখানে প্রাচীর সৃষ্টি করে, এবং এই প্রাচীর সৃষ্টি করার ফলে সেখানে একটা সেল প্লেট মানে কোষপাত সৃষ্টি হয়। ছবিটা দেখো, দিয়ে অপত্য নিউক্লিয়াস সহ অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। দেখেছো এখানে ক্লিভেজ প্রাণী কোষের ক্ষেত্রে, আর এই যে সেল প্লেটের মাধ্যমে এটা সৃষ্টি হচ্ছে। নেক্সট আসছি আমরা মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব কি? যে মাইটোসিস কোষ বিভাজন হলো, দেখো গুরুত্ব যদি বলি তাহলে বলবো যে এখানে দেহ কোষের যা ক্রোমোজোম ছিল, একটা কোষ থেকে আরেকটা কোষে যখন মানে দুটো অপত্য কোষ সৃষ্টি হলো তখন ক্রোমোজোম কিন্তু এখানে সমান থাকছে, ক্রোমোজোম কিন্তু বাড়ছে না, অর্থাৎ 2n ছিল 2n থেকে 2n হলো। ঠিক আছে, তার দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকা, দেহ কোষের বৃদ্ধি হওয়া, পুনরুৎপাদন হওয়া, এই সমস্ত কাজগুলো আছে। দেখো বৃদ্ধি ও পরিস্ফুটন হবে, দেহের বৃদ্ধি হওয়া, নতুন অঙ্গের উৎপত্তি হওয়া, কোষ প্রতিস্থাপন এবং ক্ষয় পূরণ, পুনরুৎপাদন হওয়া মানে কোনো অঙ্গ উৎপন্ন হওয়া, নতুনভাবে আবার উঠে গেছে, ভেঙে গেছে, সেখান থেকে আবার নতুন অঙ্গ উৎপন্ন হওয়া, বা প্রজনন, এই যে বংশ বিস্তার, এই কাজটাও কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হতে পারে। প্রথমে আসছি আমরা বৃদ্ধি ও পরিস্ফুটন। কিসের বৃদ্ধি, কিসের পরিস্ফুটন? অর্থাৎ দেখো যদি আমরা প্রাণীদের থাকি, তো প্রাণীদের ক্ষেত্রে লক্ষ্য করো যে শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে কি হয়? জাইগোট সৃষ্টি হয়, তাই তো? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট সৃষ্টি হয়। সেই জাইগোটটা মরুলা, ব্লাস্টুলা, গ্লাস্টুলা স্টেজ অতিক্রম করে, অর্থাৎ 16টা কোষপুঞ্জ সহ দেখতে পাচ্ছি, তারপরে কি হচ্ছে? যে ভ্রূণের সৃষ্টি হচ্ছে, এবং আস্তে আস্তে অবয়বগুলো দেখতে পাবো, সেখান থেকে পূর্ণাঙ্গ একটা ভ্রূণ 20 মাস বয়সে স্টেজে দেখতে পাচ্ছি আমরা মাতৃগর্ভে। তাহলে এই যে পরিবর্তন হওয়া, বৃদ্ধি হওয়া, পরিস্ফুটন হওয়া। আবার যদি দেখি আমরা একটা যে কোনো উদ্ভিদের একটা বীজ নিলাম, সেই বীজটাকে যদি আমরা সঠিকভাবে এনভায়রনমেন্টাল কন্ডিশন দিতে পারি তাহলে সে আস্তে আস্তে জার্মিনেট করবে, অঙ্কুরিত হবে, এবং আস্তে আস্তে সেটাকে যদি আমরা মৃত্তিকাতে স্থাপন করি, আস্তে আস্তে দেখবো সেটা জলসিঞ্চন করলে আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে ভ্রূণের পরিস্ফুটন হলো, বৃদ্ধি হলো। ছবিটার দিকে একটু লক্ষ্য রাখি আমরা, ভ্রূণের পরিস্ফুটন এবং বৃদ্ধি। দেখো এখানে একটা হিউম্যান এমব্রায়োনিক যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি, জাইগোট থেকে পূর্ণাঙ্গ একটা একদম ভ্রূণের সৃষ্টি হয়েছে, বৃদ্ধি ও পরিস্ফুটন। নেক্সট আসছি আমরা কোষ প্রতিস্থাপন ও ক্ষয়পূরণ। কোষ প্রতিস্থাপন এবং ক্ষয়পূরণ মানে কিসের প্রতিস্থাপন? দেখো আমরা দেখেছি, এখানে একটা অংশ দেখতে পাচ্ছি, পায়ের একটা অংশ দেখেছি, শীতকালে পা ফেটে যায় আমাদের, বা অনেক জায়গায় আমাদের পায়ে ঘা হতে পারে, ছিঁড়ে যেতে পারে। তাই সেই জায়গাটা, এই মোটা পুরু অংশটা কি হয়, আস্তে 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 উঠে যায়। বা অনেকের দেখবে হাতের তালুতে অনেক সময় খোসা ছাড়ে, তারপরে সেটা আবার ঠিক হয়ে যায়, মানে প্রতিস্থাপন হয়ে যায়, ক্ষয়টা পূরণ হয়ে যায়। বা কোনো অংশ আমাদের কেটে গেল, ছিঁড়ে গেল, সেই জায়গাটা আবার কিন্তু প্রলেপ পরে আস্তে 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 কোষ বিভাজন হয়ে সেই জায়গাটাকে ঠিক হয়ে যায়, অর্থাৎ আপার লেয়ারে যে সেল ডিভিশন সেটা হয়ে ওই জায়গাটা ঠিক হয়ে যায়। তারপরে আমরা আসছি পুনরুৎপাদন। কিসের পুনরুৎপাদন? ছবিটা দেখো, কিসের ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ, কাঁকড়ার ছবি, এটা চিংড়ি মাছ, টিকটিকি। এই যে ছবিগুলো দেখছো, এদের পুনরুৎপাদন হয় কিসের? এই যে পা গুলো আছে, অনেক সময় পা ভেঙে যায় এদের, বা এদের পা ভেঙে যেতে পারে,
টিকটিকি লেজ খসে যেতে পারে। এইগুলো আবার নতুন অঙ্গ ওই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়, পুনরুৎপাদন বলা হচ্ছে এটাকে। নেক্সট আসছি আমরা প্রজনন, মানে বংশ বিস্তার, রিপ্রোডাকশন। মাইটোসিস, দেখো নিম্ন শ্রেণীর যারা উদ্ভিদ আছে বা প্রাণী আছে তাদের মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়, দিয়ে অপত্য কোষ সৃষ্টি করতে পারে, তাদের বংশ বিস্তার হতে পারে। আবার উন্নত শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রেও আমরা দেখেছি ভেজিটেটিভ রিপ্রোডাকশনের ক্ষেত্রেও কিন্তু মানে অঙ্গজ জননের মাধ্যমেও কিন্তু বংশ বিস্তার হতে পারে। দেখো কিভাবে হচ্ছে, দেখো আলুর ছবিটা দেখো, আমরা তো গ্রাম বাংলার ছেলে, তো এই আলু কেটে কেটে লাগানো হয় অঙ্গজ জননের মাধ্যমে। আদা দেখেছি আমরা এইভাবে লাগানো হয়। পাথরকুচি পাতায় দেখেছি সেল ডিভিশন হচ্ছে। তাহলে এই যে সেল ডিভিশন হয়ে চোখের মতো বেরোচ্ছে, অঙ্কুরিত হচ্ছে, গাছ সৃষ্টি হচ্ছে, তাহলে এগুলো কি হয়, অঙ্গজ জননের মাধ্যমে যখন বংশ বিস্তার করা হয় সেখানে কিন্তু মাইটোসিস প্রক্রিয়া কাজ করে। আবার এখানে দেখো অ্যামিবা বা ইস্ট, এদের বংশ বিস্তার আসেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ অযৌন জননের মাধ্যমে যখন বংশ বিস্তার হয় সেক্ষেত্রেও কিন্তু মাইটোসিস কোষ বিভাজন কিন্তু সেখানে সাহায্য করে থাকে। তাহলে আজকে আমরা যে মূলত যে বিষয়গুলো লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে একবার যদি চর্বিত চর্বণ করে নিই তাহলে দেখব কি, যে কোষচক্র কি ছিল, কোষচক্রের মাধ্যমে G1 S G2 তে কি হলো, তারপরে আমরা কি দিলাম মাইটোটিক ফেজ, এবং সেখানে দেখছি যে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিসের প্রোফেজ দশা, মেটাফেজ দশা, অ্যানাফেজ দশা এবং টেলোফেজ দশা, সাইটোকাইনেসিস দশা দেখলাম। সেই সাইটোকাইনেসিস দশার মধ্যে আমরা দেখছি যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ কিভাবে সৃষ্টি হচ্ছে, এবং দুটো আমরা গুরুত্ব লক্ষ্য করেছি, একটা হচ্ছে এই কোষচক্রের গুরুত্ব, আর তারপরে দেখলাম আমরা মাইটোসিসের গুরুত্ব। এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। নেক্সট ক্লাসটা তোমাদের আমি নেব, আশা করছি সোমবারে নেব, ঠিক আছে? আগামী সোমবারে মিওসিস কোষ বিভাজন সম্পর্কে একটা ধারণা পাবো আমরা, এবং তারপরে জননে ঢুকে যাব। ওকে, তাহলে আজকে তোমাদের এতটা থাকলো। যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট ক্লাসের জন্য কমেন্টস করবে, ঠিক আছে? আজকে তাহলে এইটুকুই, আবার দেখা হবে সামনে সোমবার। ততক্ষণ ভালো থাকবে, নমস্কার।